মাত্র 1 বা 2 নাম্বারের জন্য শত শত শিক্ষার্থী আইসিটিতে প্লাস মিস করে। অনেক ভালো শিক্ষার্থী কিন্তু মিস করে, কারণ আইসিটিতে এই 25 নাম্বারের মধ্যে 18 নাম্বার তোমার এমসিকিউতে পেতে হবে। যদি তুমি 18 নাম্বার পেয়ে যাও, তাহলে তুমি নিশ্চিত থাকবে ম্যাক্সিমাম স্কুলে প্র্যাকটিক্যালি 25-এর মধ্যে 22 থেকে 25-এর মধ্যে নাম্বার দিয়ে থাকে। তুমি যদি 18 পেয়ে যাও, তাহলে নিশ্চিত থাকবে হ্যাঁ আমার এ প্লাস আসবে। যদি এর কম হয়, তাহলে কিন্তু ঝামেলা হবে, নাও পেতে পারো। অনেক ভালো শিক্ষার্থী কিন্তু আইসিটিতে প্লাস মিস করে। এর প্রধান কারণ হচ্ছে আইসিটি তো প্রতাপ এবং সবার লাভ স্টোরি না যে সহজে মনে থাকবে। মনে থাকতে চায় না বারবার পড়ার পরও। কিন্তু তোমরা শুনে অবাক হবে যে লাস্ট 2 বছরে আমার সাজেশন থেকে দেখাচ্ছি, ঢাকা বোর্ড হচ্ছে 22টি 2024 সালে। 2024 সালের প্রশ্ন একটু সহজ হয়েছিল আইসিটি, সব সাবজেক্ট না হলেও। ঢাকা বোর্ড হচ্ছে 22টি, চট্টগ্রামে হচ্ছে 22টি, দিনাজপুরে 21, কুমিল্লা, যে কুমিল্লার শিক্ষার্থীরা অনেক কমেন্ট করে মানে কমন পায় না, বাট দেখো কুমিল্লা বোর্ডের কোশ্চেন 2024-এ কত সহজ হয়েছিল। মানে সবগুলো সাবজেক্ট তো ডিফিকাল্ট করে না। এরপর দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড হচ্ছে 21, যে রাজশাহী বোর্ডের ইংরেজি প্রথম পত্র প্রশ্ন অনেক হার্ড হয়েছে। নেক্সট সিলেট বোর্ড হচ্ছে 21, বরিশাল বোর্ড হচ্ছে 22, ময়মনসিংহ বোর্ড 20 দেখতে পাচ্ছি, যশোর বোর্ড 21 এবং লাস্টে দাখিল বা মাদ্রাসার জন্য হচ্ছে 20টি। এই প্রশ্নগুলো ছিল 2024 সালে। তাহলে 2025 সালের অবস্থা কি? 2025 সালের প্রশ্ন কিন্তু একটু ডিফিকাল্ট হয়েছিল, মানে 24-এর তুলনায় আইসিটি। সেই ক্ষেত্রে ঢাকা বোর্ডে 20 দেখতে পাচ্ছি, চট্টগ্রামে 22, দিনাজপুর হচ্ছে 21, কুমিল্লা হচ্ছে 19। এই যে কুমিল্লা বোর্ডের প্রশ্ন কম পেলাম হচ্ছে 2025 সালে। রাজশাহী 20 দেখতে পাচ্ছি, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন একটু কম ছিল, যশোর বোর্ড এবং লাস্টে হচ্ছে দাখিল বা মাদ্রাসা বোর্ড। তাহলে সমস্যা কোথায়? এই দুটো বছরের অর্থাৎ 24 এবং 25 2 বছরের সাজেশনটাই আমার ইউটিউবে দেওয়া আছে এবং প্রমাণ সহ দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আবারও বললাম, এক্সাম হলে গিয়ে আইসিটি কিন্তু মনে থাকে না। এক্সাম হলে গিয়ে আইসিটি কিন্তু মনে রাখতে পারবো না। যেমন ধরো বলা হলো হোম ট্যাবে কী কী থাকে, হোম ট্যাবের মধ্যে কী কী থাকে, প্র্যাকটিক্যালি বিষয়টা আমরা ক্লিক করলে জানি কী কী থাকে, বাট এটা যখন থিওরি দিয়ে পড়তে যাচ্ছি তখন মনে থাকতে যাচ্ছে না। এই জন্য বারবার পড়তে হবে। তুমি কয়েক ঘন্টার ক্লাস দেখার তুলনায় কয়েক ঘন্টা একটু বইয়ের উপরে বাড়িয়ে দাও, বইটা একটু বেশি বেশি পড়ার সাথে ইনশাল্লাহ নিরাশ হবেন এক্সাম হলে গিয়ে। যেহেতু মাত্র 25 মিনিট, এই 25 মিনিটেই কিন্তু নির্ধারণ করবে তুমি এ প্লাস পাচ্ছ কি পাচ্ছ না। তাড়াহুড়া করা যাবে না। আমরা কম্পিউটার স্ক্রিনে প্রথম অধ্যায়ের বিশ্লেষণটা দেখব। এটা দেখলেই তুমি বুঝবা কেন এই সাজেশনটা তোমার জন্য স্পেশাল, এবং শেষে একটা ঘোষণা থাকবে। তো চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাই। চ্যাপ্টার হচ্ছে 2। এখানে হচ্ছে সবচেয়ে বড় ম্যাজিকটা তোমাদের জন্য দেখাচ্ছি আমি, কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তার যে অধ্যায়টা। আইসিটি বোর্ড প্রশ্ন 2018 থেকে 25 পর্যন্ত সবগুলা বোর্ড প্রশ্ন আমরা এক নজরে জাস্ট এখনই পড়বো, শেষ। শুধু বোর্ড কোশ্চেনগুলো আগে পড়বো, যেটা আমার আগের সাজেশন এরকম বিশ্লেষণ ছিল না, তোমাদের জন্য এটা নতুনভাবে আমি করেছি। প্রথম শুরু করি, 2018 থেকে 2025 পর্যন্ত যে প্রশ্নগুলো রিপিট হয়েছে। কম্পিউটার সচল এবং গতিশীল রাখে, কম্পিউটার সচল এবং গতিশীল রাখে, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। কম্পিউটার সচল এবং গতিশীল রাখে, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। কম্পিউটারকে সক্রিয় এবং চালু রাখতে সাহায্য করে, সক্রিয় এবং চালু রাখতে সাহায্য করে অপারেটিং সিস্টেম বা ওএস। তাহলে এখন থেকে যখনই ওএস বলবো তার মানে অপারেটিং সিস্টেম। কম্পিউটারের সংরক্ষিত তথ্য বিন্যাস করতে হবে, সাজাতে হবে, এটা গুছিয়ে রাখতে হবে। সপ্তাহে একদিন করলেই হয়, সপ্তাহে একবার করলেই হয়, মানে 7 দিনে একবার, 7 দিনে একবার আমরা করব এটা। এরপরে কম্পিউটার স্লো বা ধীর গতি হয় টেম্পোরারি ফাইল বেশি হলে, মানে আমি বারবার কম্পিউটার ইউজ করছি কিন্তু টেম্পোরারি ফাইলগুলো আমি আর রিফ্রেশ করতেছি না, এর জন্য আস্তে ধীর গতি হবে। এটা অনেকেই করে না, তার মানে টেম্পোরারি ফাইল বেশি হলে। কম্পিউটার ফাস্ট বা গতি বেড়ে যায় হার্ড ডিস্কে বেশ খানিকটা জায়গা খালি থাকে, মানে হার্ড ডিস্কটা যত বড় খালি রাখতে পারলে জাস্ট একটু গতি বেড়ে যাবে আগের তুলনায়, ভালো এটা। তারপর হচ্ছে ইন্টারনেট ব্যবহারে কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয় র্যামে। তো এটা জমা হবে কোথায়? র্যামে এটা জমা হবে। এই দেখো প্রত্যেকটা প্রশ্ন পড়ে দিচ্ছি। অ্যান্টিভাইরাসের শক্তি এবং কার্যক্ষমতা উন্নত হবে আপডেট বা হালনাগাদ করলে। আপডেট বা হালনাগাদ করলে এটা কি হবে? সবসময় এর শক্তি কার্যক্ষমতা
উন্নত হবে, মানে ভালো হবে। ডিস্ক ক্লিন আপ ব্যবহার করা হয়, এটা খুব মনে রাখবে। ডিস্ক ক্লিন আপ এটা হচ্ছে কম্পিউটারের গতি বজায় রাখতে, হার্ড ডিস্ক এবং মেমোরির ক্ষমতা মানে ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য। দুটি কাজ, কম্পিউটারের গতি বজায় রাখতে, হার্ড ডিস্ক ও মেমোরির ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য। এখন দেখতে পাচ্ছি ডিস্ক ডিফ্র্যাগমেন্টার এর কাজ হচ্ছে ব্যবহার করা হয় কম্পিউটারের গতি, তার মানে আগেরটার সাথে এটা মিল আছে। হার্ড ডিস্কের ফাইলগুলো সাজানোর জন্য, সাজানো গোছানোর জন্য, হার্ড ডিস্কের জায়গা খালি করতে। এখানে আবার তিনটা কাজের কথা বলতেছি, দুইটাই সেম একটা কাজ করে, সেই কাজটা কি কম্পিউটারের গতি কিন্তু বাড়িয়ে দেয়, এটা মাথায় রেখো। জরুরি কিছু ফাইল বা কাজের কথা লেখা থাকে রিডমি। এখানে আমরা কোনো একটা ফাইল ইনস্টল করতে গেলে রিডমি একটা অংশ থাকে, সেই অংশটা পড়ে নিলে ভালো হয়। তাহলে জরুরি কিছু কাজের কথা লেখা থাকবে কোথায়? রিডমি এই ফাইলে। অটো রান এর কাজটা কি? আমরা যখন কম্পিউটারে সিডি ডিভিডি বা পেন ড্রাইভ মানে প্রবেশ করাই, স্বয়ংক্রিয়ভাবে সেটা সচল হয়ে যায়। তাহলে অটো রানের কাজ হচ্ছে এই তিনটা। তাহলে সিডি ডিভিডি পেন ড্রাইভের কথা মনে রাখতে হবে, সিডি ডিভিডি ও পেন ড্রাইভ। সফটওয়্যার ইনস্টল করার পূর্বে জানতে হবে, এখানে মোট 5টা কথা আমি বলে দিয়েছি। একটা হচ্ছে অ্যান্টিভাইরাস, এখানে অ্যান্টিভাইরাস যা হোক এটা বানানটা বুঝে নিও তোমরা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা এটা দেখতে হবে, চেক করতে হবে শুরুতে। রিডমি ফাইলে জরুরি কিছু আছে কিনা সেটা দেখতে হবে। হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা সেটা দেখতে হবে। ওএস মানে অপারেটিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, মানে এটা সাপোর্ট করবে কিনা, মানে এটা তারা আসলে ইনস্টল করার জন্য অনুমতি দিচ্ছে কিনা। অন্য সকল কাজ বন্ধ আছে কিনা দেখতে হবে। অপারেটিং সিস্টেম ইনস্টল প্রক্রিয়াটা কিন্তু জটিল, অন্যান্য সকল সফটওয়্যার তুলনায় এইটা কিন্তু একটু জটিল, সবাই কিন্তু ভালো মতো পারে না, তাহলে ভিন্ন এবং হচ্ছে জটিল। সফটওয়্যার আনইনস্টল করতে অপারেটিং সিস্টেমের সাহায্যে প্রয়োজন। স্টার্ট বাটন থেকে আমরা কন্ট্রোল প্যানেলে গেলেই পেয়ে যাব, তাহলে স্টার্ট বাটন টু কন্ট্রোল প্যানেল। সফটওয়্যার আনইনস্টল এর সময় থেকে যায় কিছু ফাইল, সেই ফাইলগুলো আমরা কোথায় পাবো? রেজিস্ট্রি ফাইলে পাবো, তাহলে পাওয়া যাবে রেজিস্ট্রি ফাইলে আমরা সেগুলো কিন্তু পাবো। রান কমান্ড চালু বা সক্রিয় করার প্রক্রিয়াটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর। রান কমান্ড আমি চালু করতে চাই বা সক্রিয় করতে চাই, তাহলে উইন্ডোজ প্লাস আর চাপলেই হয়ে যাবে। সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়ায় রান কমান্ড চালু করে লিখতে হয় রেজিস্ট্রি এডিটর, সংক্ষেপে দেখতে পাচ্ছি রিজেটেড। আচ্ছা, এরপরে যেটা ওএস বা সিস্টেম সফটওয়্যার থাকে সাধারণত সি ড্রাইভে, অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার থাকে হচ্ছে সি ড্রাইভে। সমস্যার উৎপত্তি স্থল, এখানে উৎপত্তি স্থল বা উৎস নির্ণয়ের প্রক্রিয়া হলো ট্রাবল শুটিং। এখানে উৎপত্তি স্থল তোমরা বানানটা একটু বুঝে নিবা, খুব দ্রুত লেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা হয়, বাংলা বানানে খুবই এটা ইংলিশ বানান না যে লিখলে অটো কারেক্ট হবে, ওটা এরকম না। ট্রাবল শুটিং এর সাথে সম্পর্কিত হচ্ছে হার্ডওয়্যার, তাহলে ট্রাবল শুটিং এটা মনে রাখলে হার্ডওয়্যার কথাটা মনে রাখবে। র্যামের সমস্যা হলে কি হবে? র্যামের সমস্যা আছে, এটা আমরা কিভাবে বুঝবো? কম্পিউটার বিপ সাউন্ড দিবে, কম্পিউটারের ডিসপ্লে বা মনিটরে কিছু যাবে মানে কিছু দেখা যাবে না। আমি কম্পিউটার অন করেছি বাট কিচ্ছু দেখতে পাচ্ছি, মনিটরে কিছু আসতেছে না, তাহলে বুঝবো র্যামের সমস্যা হয়েছে। র্যামের কানেক্টর সব মানে সমূহকে পরিষ্কার করতে হয় ইরেজার দিয়ে, ইরেজার। গরম হয়নি, গরম হওয়া ছাড়াই কম্পিউটার বারবার শাটডাউন হয়েছে, এটার কারণটা কি? ত্রুটিপূর্ণ আইসির ক্ষেত্রে এটা হতে পারে, মাদারবোর্ডের ক্যাপাসিটরের মানে ক্যাপাসিটর এটার কারণে হতে পারে, আইসি অতিরিক্ত তাপ উৎপাদন করলে এটা হতে পারে, বারবার শাটডাউন হচ্ছে। ওকে, কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না, সিমস ব্যাটারি পরিবর্তন করতে হবে, এটা নিয়ে আরো কথা আছে সামনে তোমরা পেবা। দেখো, তাহলে সিমস ব্যাটারি পরিবর্তন করতে হবে যদি এই সমস্যাটা সমাধান করতে চাই। কম্পিউটারের বায়োস কোনো অপশন পরিবর্তন করলে সেভ করতে পারতেছি না, এটাও কিন্তু সেই একটাই কাজ, সেটা কি? সিমস ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পেলে হয় এটা। নট এনাফ মেমোরি, আউট অফ মেমোরি, এই মেসেজগুলো দেখাবে কখন? যখন মাদারবোর্ডে র্যামটা কম হয়েছে, মানে আমি যে কয়েকটা ফাইল ইনস্টল করবো তার তুলনায় মাদারবোর্ডের র্যামটা একেবারে কম, র্যাম বাড়াইতে হবে। তাহলে মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করতে হবে সমাধান, মানে এটা সমাধান করতে চাইলে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করা যাবে না। মাউস কাজ না করলে তাহলে পোর্ট পরিবর্তন করে ফেলবো অথবা বায়োস সেটিং ঠিক করতে হবে, দুটো চেক করে দেখতে হবে এক কথায়। মাউস কাজ না করলে পোর্ট পরিবর্তন করতে হবে, বায়োসের সেটিং ঠিক করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে দেখো
ভাইরাস নামকরণ করেন ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন এর অধ্যাপক ফ্রেড কোহেন। অতি পরিচিত আমরা ভাইরাস কয়েকটা এখানে নাম দিয়ে দিয়েছি, যদিও এই অংশটা আমাদের মূল যে সিলেবাস, শর্ট সিলেবাস, তার মধ্যে খুব একটা বেশি আলোচনা নাই বললেই চলে। জাস্ট একটু কানেক্টেড আছে বলেই দিয়ে রাখলাম, সাইবার নিরাপত্তা অংশ আছে বলেই একটু দিয়ে রাখলাম আর কি, আসতে পারে পরীক্ষা, বলা যায় না। অ্যাব্রিভিয়েশনের মধ্যে সিমস, যেটা একটু আগে তোমাদের বলছিলাম, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। র্যাম, আমরা অলমোস্ট রম এটা মানে অনেক শিক্ষার্থী জানার কথা। বায়োস, এইটা খুব ইম্পর্টেন্ট, এই বায়োসটা পরীক্ষার সময়, বায়োস এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি সিমস, এই দুটো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপর দেখতেছি ভাইরাস, বিএসএ, লাস্ট হচ্ছে আইএডি, লাস্ট ডিভিডি, ডিজিটাল ভিডিও ডিস্ক, বিএসএ বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, আইএডি ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। ওকে, এই হচ্ছে আমার মূল বইটা। প্রিয় শিক্ষার্থী, আমি নিশ্চিত তোমাদের কাছে এটা ভালো লেগেছে, আর যেসব গার্ডেন যারা দেখতেছেন তারা অবশ্যই স্যাটিসফাই হওয়ার কথা বলে। এখানে আমি মূল বইটা কি সুন্দরভাবে আপনাদের জন্য বিশ্লেষণ করে দিয়েছি। মূল বইটা আমার প্রিয় শিক্ষার্থী তোমাদের পড়া হয়ে গেল। মূল বই পড়ার পাশাপাশি এখানে আমি 2018 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন শর্ট সিলেবাস রিলেটেড আসছে সেটাও তোমাদের আমি সলিউশন করে দিলাম। 200 মার্কস এগিয়ে আছে এখন পর্যন্ত, তোমার বোর্ড কোশ্চেন সবগুলো পড়া শেষ। আচ্ছা, এবার আমরা সেই এমসিকিউ আগে একটু শিখবো। কি লিখেছে এখানে দেখো, বেসিক টু প্রো না বেসিক টু প্রো ম্যাক্স আমার শিক্ষার্থীরা হবে প্রত্যেকটা। এমসিকিউ 299টি। টাইপ 1 এর এই প্রশ্নগুলো আমি সরাসরি পরীক্ষায় কমন পাবো। টাইপ 1 এর কোশ্চেনগুলি আমরা সরাসরি বোর্ড পরীক্ষায় কমন পেয়ে থাকি, স্কুল পরীক্ষায় কমন পেয়ে থাকি। প্রথমে কি লেখা আর দেখতে পাচ্ছি আমরা, অটো রান প্রোগ্রামের কাজ কি? ইতিমধ্যে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, আমরা জানি সিডি ডিভিডি পেন ড্রাইভ রান করার এটার কাজ, রাইট? আমার প্রিয় শিক্ষার্থী তো অনেকগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা আমার সাথে ইতিমধ্যে। রান কমান্ড চালু করার কমান্ডটা কোনটা? উইন্ডোজ প্লাস আর, এটাও আমরা শিখে আসছি ইতিমধ্যে, উইন্ডোজ প্লাস হচ্ছে আর। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য কার সাহায্য নিতে হবে? টেকনিশিয়ান, এখানে শিক্ষক, বন্ধু, বিজ্ঞানী। আসলে কম্পিউটার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা টেকনিশিয়ানের কথাই বলে থাকি। কম্পিউটারকে সচল এবং গতিশীল রাখে কোনটি? ইতোমধ্যে এটা নিয়ে আমরা কথা বলেছি, রেজিস্ট্রি ক্লিন আপ। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় নিচে কোনটি তৈরি হয়? বেশ কিছু মানে টেম্পোরারি ফাইল তৈরি হবে, ওইটা প্রতিদিন ক্লিন করতে হবে, তাহলে কম্পিউটার ফাস্ট থাকবে। 2 বছর ব্যবহার করার পর অনেকের ল্যাপটপটি ধীরগতি সম্পন্ন হওয়ার কারণ কি? এখানে হওয়ার কারণটা কি? তাহলে এখানে হওয়ার কারণ কি এটার কথা বলা হচ্ছে। হওয়ার কারণটা কি? টেম্পোরারি ফাইল তৈরি হয়েছে, সে এগুলো ডিলিট করেনি। ওকে, পরের যে কোশ্চেনটি, ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়? এটাও আমরা জানি, ক্যাশ মেমোরিতে। ইতিমধ্যে এটা আমরা পড়ে আসছি। আইসিটির ক্ষেত্রে মূল যন্ত্র বলতে কি বোঝায়? প্রসেসর এবং সফটওয়্যার বলতে আমরা মূল যন্ত্র বুঝি। আইসিটির ক্ষেত্রে মূল যন্ত্র এগুলোকেই বোঝায়, প্রসেসর এবং হচ্ছে সফটওয়্যার। কোন সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় এবং চালু রাখতে সাহায্য করে? অপারেটিং সিস্টেম। ওকে, বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? এটা সবাই জানো, উইন্ডোজ। অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কি কাজ করতে হবে? সবসময় আপডেট বা হালনাগাদ করে রাখতে হবে, সবসময় করতে হবে এটা। যদিও অটো থাকে, এটা আপডেট হয়ে যায়। অ্যান্টিভাইরাসের শক্তি এবং কার্যক্ষমতা উন্নত হয় কিভাবে? আপডেট বা হালনাগাদ করলে এইটা সবসময় কি হবে? শক্তি এবং কার্যক্ষমতা উন্নত হবে, মানে নতুন নতুন ভাইরাসকে ধ্বংস করবে। অ্যান্টিভাইরাসের শক্তি এবং কার্যক্ষমতা উন্নত হয় কিভাবে? আপডেট এবং হালনাগাদ করলে। কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হবে? ইন্টারনেট সংযোগ তাহলে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, মানে অটো হয়ে যাবে এটা। টেম্পোরারি ফাইল, অপ্রয়োজনীয় ফাইল। টেম্পোরারি ফাইল হচ্ছে অপ্রয়োজনীয় ফাইল। কুকিজ থাকে হচ্ছে ব্রাউজারে, 4টাই দেখতে পাচ্ছ, ওয়েবসাইটে, সার্চ ইঞ্জিনে, অপারেটিং সিস্টেমে, ব্রাউজার থাকে হচ্ছে কুকিজ। নেক্সট প্রশ্ন, টেম্পোরারি ফাইল সমূহ মুছতে কি ব্যবহার করা হয়? সফটওয়্যার দিয়ে এটা মুছে ফেলতে হয়। কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ? ম্যালওয়্যার, হার্ডওয়্যার, উইন্ডোজ সফটওয়্যার। বুঝতেই পারতেছি আমাদের কাছে ম্যালওয়্যার এই নামটা
পরিচিত না। বাকি তিনটা নাম তো আমরা জানি, পরিচিত লাগবেই। অ্যান্টিভাইরাস নিয়মিত কি করা উচিত? আপডেট বা হালনাগাদ প্লাস এটা করা উচিত। সবসময় আপডেট বা হালনাগাদ করে রাখলে কি হবে, এর নতুন নতুন ভাইরাসগুলো ধ্বংস করবে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো কোথায় হালনাগাদ করা যায়? এটা হচ্ছে ইন্টারনেটে হালনাগাদ প্লাস করতে। ইন্টারনেট সংযোগ থাকলে অটোমেটিক প্লাস এটা হয়ে যায়। অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত কোন সফটওয়্যার কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে? গতি বজায় রাখবে, ওই যে গতি, ডিস্ক ক্লিন আপ। এই যে পরের কোশ্চেনটা দেখো একই টাইপের আছে, কি কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিস্ক ক্লিন আপ এবং ডিফ্র্যাগমেন্টার। আচ্ছা, এই দুটো কোশ্চেন কিন্তু আমি না দিলেও পারতাম, কারণ এই কোশ্চেনগুলো ইতিমধ্যে আমরা বেসিক অংশে আলোচনা করে আসছি, বোর্ড কোশ্চেনে আলোচনা করে আসছি। অনেকগুলো কোশ্চেন ইতিমধ্যে আমরা আলোচনা করছি বোর্ড কোশ্চেনের অংশে। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? ডিস্ক ক্লিন আপ করা প্রয়োজন। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য ডিস্ক ক্লিন আপ। অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত কোনটা? ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, পরের যে কোশ্চেনটি, জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোথায়? রিডমি ফাইলে, যেটা ইতিমধ্যে পড়ে আসছি। কোন সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে কয়টি বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন? 5টি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। কোন সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে মোট 5টি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সফটওয়্যার ইনস্টল করার জন্য কার অনুমতি নিতে হবে? অপারেটিং সিস্টেম আসলে এটা অনুমতি দেয় কিনা সেটা দেখবো আমরা। ডিজিটাল কপির অপর নাম হচ্ছে সফট কপি। ডিজিটাল কপির নাম হচ্ছে কি? সফট কপি। আমি ফার্স্ট পড়বো কখন? যখন দেখবো প্রশ্নগুলো রিপিট হয়ে যাচ্ছে তখন। পেন ড্রাইভ একটি স্টোরেজ ডিভাইস, অলমোস্ট স্টোরেজ ডিভাইস তো এটা হবে। সফটওয়্যারের সাথে কোন প্রোগ্রামটি সংযুক্ত থাকে? অটো রান। সফটওয়্যারের সাথে কোন প্রোগ্রামটি সংযুক্ত থাকে? অটো রান। কোন ফাইলে ক্লিক করলে সফটওয়্যার ইনস্টলেশন শুরু হবে? সেটআপে ক্লিক করলে অটোমেটিক ইনস্টলেশনের কাজ শুরু হবে। স্মার্টফোন থেকে সফটওয়্যার আনইনস্টল করতে সেটিংস থেকে কি সিলেক্ট করতে হবে? কোন অ্যাপ্লিকেশনটা আমরা আনইনস্টল করব বা ইনস্টল করব, যেটাই করে সেখানেই কিন্তু আমরা ক্লিক করব। সফটওয়্যার আনইনস্টল করতে কোন সফটওয়্যারের সাহায্য প্রয়োজন? অপারেটিং সিস্টেমের সাহায্যে এটা করতে হয়। কোন অপশনে ক্লিক করলে আনইনস্টলেশন শুরু হবে? আনইনস্টলেশনেই আমরা মূলত এটা ক্লিক করি, কারণ আমরা যখন ওটাকে চাপ দেই, মানে টাচ করি, তখন লেখা থাকে রিমুভ আনইনস্টল লেখা থাকে, ওটাই আমরা করে ফেলি। নেক্সট, কম্পিউটারের কি সমস্যা হলে বিপ সাউন্ড হয়? সেটা তো মনে বলার প্রয়োজন নেই, র্যাম। টাচ স্ক্রিন যুক্ত স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টল করার প্রক্রিয়া কোনটি? আমি শিওর যারা ভিডিওটি দেখতেছো ম্যাক্সিমামের কাছে টাচ ফোন, মানে অ্যান্ড্রয়েড ফোন পাশাপাশি হচ্ছে, অথবা কম্পিউটারে দেখতে পারো, টেলিভিশনের প্লাস এখন তো ইউটিউব চ্যানেল প্লাসরা চালানো যায়, সেখানে দেখতে পারো। তোমরা জানো এই বিষয়টা। বলে সেটিংস থেকে আমরা অ্যাপ্লিকেশনে যাব, নির্দিষ্ট সফটওয়্যারকে করে আনইনস্টল করলে হয়ে গেল। ডিলিট অর্থ মানে হচ্ছে মুছে ফেলা, ধ্বংস করা, নষ্ট করা, সংরক্ষণ করা, মুছে ফেলা। ধ্বংস করা, নষ্ট করা, মুছে ফেলা, তিনটাই তো নেগেটিভ, বাট আসলে উত্তর হবে মুছে ফেলা। সফটওয়্যার আনইনস্টলের সময় তার কিছু অংশ থেকে যাবে, ওই যে রেজিস্ট্রি ফাইলে, যেটা আমরা একটু আগে পড়ে আসছি, রেজিস্ট্রি ফাইলে। সফটওয়্যার ডিলিট করার সময় কিবোর্ডের কোন বাটন চেপে রান কমাতে? উইন্ডোজ প্লাস। আর আমরা জানি চালু করতে হলে উইন্ডোজ প্লাস আর এটা চাপতে হবে। রেজিস্ট্রি এডিটর, রিজিটেড, এটা পড়ার প্রয়োজন নাই, আই থিঙ্ক ইতিমধ্যে এটা আমরা জেনে আসছি বা এটা নিয়ে আলোচনা করেছি শুরুর অংশে আমরা। ফাইন্ড নেক্সট এর শর্টকাট হচ্ছে F3। ফাইন্ড নেক্সট এর শর্টকাট হচ্ছে কি? F3। ডিলিট করা ফাইল রেজিস্ট্রির সব জায়গা থেকে মুছে ফেলতে চাইলে F3-তে আবার ক্লিক করতে হবে। সফটওয়্যার ডিলিট করার ধাপ হচ্ছে কয়টি? 12টি। সফটওয়্যার একবার ডিলিট করে ফেলবো, ধাপ হচ্ছে 12টি। কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? র্যাম থাকে। মেমোরি স্লটে র্যামই থাকবে। আচ্ছা, মেমোরি স্লটে থাকবে হচ্ছে কি? র্যাম। সমস্যার উৎস এবং উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়াকে ট্রাবল শুটিং বলে, যেটা আমরা ইতিমধ্যে পড়ে আসছি। ট্রাবল শুটিং কার সাথে? হার্ডওয়্যারের সাথে সম্পর্কযুক্ত। পড়া শেষ আমাদের। কাদের ট্রাবল শুটিং জানাটি বিশেষভাবে জরুরি? আইসিটি যন্ত্র ব্যবহারকারীদের। আইসিটি যন্ত্র ব্যবহারকারীদের। নেক্সট কোশ্চেনটা আমরা ইতিমধ্যে জানি, 50% ডিসপ্লে আসতেছে না, র্যামের সমস্যা। ডিসপ্লে কিছু দেখতে পাচ্ছি না, র্যামের সমস্যা। সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটর দেখা যাচ্ছে না, র্যামের সমস্যা। র্যাম স্লটে কি দিয়ে পরিষ্কার করতে হবে? র্যাম স্লট হচ্ছে শক্ত ব্রাশ দিয়ে, আর র্যাম কানেক্টর সাথে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইরেজার দিয়ে করতে হয়। কম্পিউটারের সিপিইউ ফ্যানটি কোথায় থাকে? মাদারবোর্ডে থাকে সিপিইউ ফ্যানটা।
তাহলে সিপি ফ্যান হচ্ছে মাদারবোর্ডে থাকে। সিস্টেম অত্যন্ত গরম এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? হিট সিঙ্কের প্রচুর ধুলাবালি জমলে এটা হয়। তাহলে হিট সিঙ্কে প্রচুর ধুলাবালি যদি জমে এটা হবে। কোনরূপ গরম হওয়া ছাড়াই বারবার, আমরা জানি এটা ত্রুটিপূর্ণ আইসির ক্ষেত্রে পড়ে আসছি আমরা, শিওর যারা আমার শুরু থেকে ভিডিও দেখতেছো প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই জানো ত্রুটিপূর্ণ আইসি, মাদারবোর্ডে ক্যাপাসিটর, এটা নিয়েও কথা বলে আসছি আমরা। ওকে, নেক্সট এই যে পরের কোশ্চেনটা দেখো হয়ে গেল। আই থিঙ্ক না পড়লেও আমি শিওর তোমরা ইতিমধ্যে এটা জানো, কারণ এটা আমরা শুরুর অংশে পড়ে আসছি, ইতিমধ্যে বিশ্লেষণ করে আসছি। মাদারবোর্ডের ক্যাপাসিটর, উইন্ডোজ রান হওয়ার সময় হ্যাং হয়ে যাওয়ার কারণটা হচ্ছে ভাইরাস থাকলে হ্যাং হয়ে যায়, মানে ভাইরাস আছে এই জন্য এটা হ্যাং করে ফেলছে বারবার। নতুন কোনো প্রোগ্রাম লোড করার কারণে কোন সমস্যাটি হতে পারে? কম্পিউটার ঘন ঘন হ্যাং করা। নতুন কোনো প্রোগ্রাম লোড করার কারণে কোন সমস্যাটি হতে পারে? কম্পিউটার ঘন ঘন হ্যাং করা। কম্পিউটার অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল হলে কোন মেসেজ দেখতে পারে? নট ইনাফ মেমোরি। অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল হলে কোন মেসেজ দেখাতে পারে? সেটা হচ্ছে নট ইনাফ মেমোরি, এটা দেখাবে। কম্পিউটার যথাযথভাবে আর্থিং করা না থাকলে কি ধরনের সমস্যা হতে পারে? কম্পিউটারে মেটাল অংশে হাত দিলে শক করে অনেকের, কম্পিউটারে মেটাল অংশে হাত স্পর্শ লাগলে শক করবে আর্থিং করা না থাকলে। কম্পিউটারে হার্ড ডিস্ক ড্রাইভটি অটো সিলেক্ট না করলে কি ধরনের সমস্যা হতে পারে? বুট ডিস্ক ফেইলার। তাহলে বুট ডিস্ক ফেইলার এটা দেখাবে। হার্ড ডিস্কে পাওয়ার না থাকলে কোনটি ঘটবে? এটাও সেম, বুট ডিস্ক ফেইলার অথবা হার্ড ডিস্ক নট ফাউন্ড, এই মেসেজটা দেখাবে যদি হার্ড ডিস্কে পাওয়ার অন না থাকে। হয়ে গেল আমাদের পরের কোশ্চেনটা, চলে যাই আমরা। জাম্পার সেটিং কোথায় থাকে? হার্ড ডিস্কে। কোনটির সমস্যার কারণে কম্পিউটারে বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে সেভ হয় না? সিমস ব্যাটারির কার্যক্ষমতা। ভুল জাম্পার সেটিং এর কারণে কোনটা হতে পারে? বুট ডিস্ক ফেইলার হবে। কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজ দেখালে কোনটি? ওই যে র্যামের সমস্যা, আউট অফ মেমোরি। কোনটি অধিক ব্যবহার করতে হবে? র্যাম ব্যবহার, র্যাম কম, র্যাম বাড়াইতে হবে। মাউস ডিটেক্ট করা না গেলে কি করতে হবে? আমরা আগেই বলছি বায়োসের সেটিং ঠিক করতে হবে, মানে আরটা হচ্ছে কি আর বলছিলাম হচ্ছে পোর্টটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কুলিং ফ্যান না ঘুরলে কি হতে পারে? রিবুট হয়ে যাবে। কুলিং ফ্যান যদি না ঘুরে তাহলে রিবুট হয়ে যাবে। মনিটরের ব্রাইটনেস ঠিক না থাকলে কি সমস্যা হবে? মনিটর অন থাকলেও পর্দায় ছবি থাকবে না, ব্রাইটনেস নাই। এখন পর্যন্ত আমরা 66 প্রশ্ন পড়েছি, তার মানে এই প্রশ্নগুলো আমার পরীক্ষা আমি সরাসরি প্রশ্ন এবং অপশন সরাসরি পাবো কমন। এবার আসি টাইপ হচ্ছে 2। এই অংশটা সরাসরি কমন পড়তেও পারে অথবা দুই একটা অপশন, 1 2 3 টাইপের কোশ্চেন, তো দুই একটা অপশন পরিবর্তন হয়ে আসবে। টাইপ 2 এর কোশ্চেনগুলো দেখো তোমরা ইতিমধ্যে তোমরা জানো 1 2 3 এই টাইপের কোশ্চেনগুলো। রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করার ফলে যন্ত্রটি ঠিকভাবে কাজ করে না, যন্ত্রটি ধীরগতি হয়ে যায়, প্রসেসর নষ্ট হয়ে যায়, অন্য কিছু থাকতে পারে এখানে। অ্যান্সার 1 2 3 হলো, সমস্যা নাই। এইভাবে সরাসরি কমন পড়বে অথবা কিছু কয়েকটা অপশন পরিবর্তন করে দিবে, এটা হবে। রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে আপডেট রাখার জন্য, না আপডেট করার জন্য আসলে এটা না, সচল রাখার জন্য, গতিশীল করার জন্য। ইন্টারনেট সংযোগ ধীরগতি সম্পন্ন হওয়ার কারণ হতে পারে কুকিজ, ইয়েস। টেম্পোরারি ফাইল, এটাও ঠিক আছে, 1 আর 3 হবে। তাহলে কুকিজ এবং হচ্ছে টেম্পোরারি ইন্টারনেট ফাইল, এই দুটোর কারণে। টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে হার্ড ডিস্কের জায়গা খালি হবে, অবশ্যই খালি হবে, কম্পিউটারের গতি বেড়ে যাবে। এইটা গতি বাড়ার জন্যই টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলতেছি। ডিস্ক ক্লিন আপ এবং ডিফ্র্যাগ, এখানে জফলা হবে। ডিফ্র্যাগমেন্টার যে কাজটি করে সেই কাজটি ইতিমধ্যে নতুন করে বলার প্রয়োজন নাই। এই দুটো অংশ নিয়ে আমরা এক্সট্রা ভাবে লিখে দিয়েছি শুরুর অংশে। যারা শুরুর অংশ ভিডিওটি দেখতেছে শুরু থেকে তারা বিষয়গুলো জানো। ডিস্ক ক্লিন আপ এবং ডিফ্র্যাগমেন্টার, এটা নিয়ে আমরা অনেক কথাগুলো লিখে আসছি শুরুতেই। বর্তমানে কোনগুলো ছাড়া আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ? অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পায়ার, অ্যান্টিমেলার, হ্যাঁ 3টাই, মেবি 3টাই তো অ্যান্সার, ইয়েস 3টাই অ্যান্সার। এইগুলো ছাড়া এখন আইসিটি ডিভাইস ব্যবহার করাটা ঝুঁকিপূর্ণ, সব চলে যাবে। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয় ডিস্ক ক্লিন আপ, রাইট। ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, রাইট। 1 আর হচ্ছে 3।
সংশোধনমূলক, এখানে বানানটা সি। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে কম্পিউটারের আশেপাশে ধাতব বা চৌম্বক পদার্থ না রাখা, গুড। কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় আর্থিং থাকা, গুড। নিয়মিত সফটওয়্যারের আপডেট রাখা, তার অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা এটাও কিন্তু ভালো একটা কাজ, বাট এখানে রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে, তো এটা 1, 2, 3 এর মধ্যেই কিন্তু আসে হিসাব করলে, বাট 1 আর 2 অ্যান্সার দেওয়া হয়েছে বোর্ড কোশ্চেনে। উত্তপ্ত না হয়ে কম্পিউটারটি কয়েক মিনিট পর পর শাটডাউন হয় কেন জানো? ইতিমধ্যে সবার মুখস্থ হয়ে গেছে, আইসি অতিরিক্ত তাপ উৎপাদন করা, ক্যাপাসিটার ত্রুটিপূর্ণ থাকা, এটা শাটডাউন হচ্ছে বারবার। কম্পিউটার ঘন ঘন রিবুট বা রিস্টার্ট হয়ে যাওয়ার কারণটা কি? সিপিইউ এর উপর সংযুক্ত কুলিং ফ্যান না ঘুরলে, কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে, কম্পিউটার হয়তো আর্থিং করা না হলে শক করে, বাট ঘন ঘন রিবুট বা রিস্টার্ট হবে না, রাইট? সিমস, এই যে এইটা কিন্তু খুব ভালো মতো মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। কম্পিউটার শাটডাউন হয়ে যায় না, তারই কারণে সময়টা পরিবর্তন করে ফেলে। বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে সেটা সেভ করতে পারি না আমরা। নেক্সট, হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিং ঠিক না থাকলে সে সমস্যা হয়, সফটওয়্যার ইনস্টল করা যায় না। যদি জাম্পার সেটিং এর দুটো কাজ, বুট ডিস্ক ফেইলার হবে, এই যে বুট ডিস্ক ফেইলার এইটা হবে, আর হচ্ছে কি হার্ড ডিস্ক নট ফাউন্ড দেখাবে। কম্পিউটার আউট অফ মেমোরি বা আউট অফ মেমোরি মেসেজটি প্রদর্শন করে প্রোগ্রাম ইনস্টল করার মতো পর্যাপ্ত মেমোরি নাই, রাইট? একাধিক প্রোগ্রাম একসাথে ইনস্টল করলে আর এইসব কোশ্চেন আর পড়ার প্রয়োজন নাই। ইতিমধ্যে আমার সাথে যারা এতক্ষণ ছিলে, যারা ভিডিওটি দেখছিল শুরু থেকে, তাদের এই কয়েকটা কোশ্চেন ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে। প্রিন্টারে প্রিন্ট না হলে দেখে নিতে হবে কোনটা, কম্পিউটারের ডাটা কেবল লাগানো আছে কিনা, কার্টিজের কালি আছে কিনা, প্রিন্টারের ভেতরে কোনো কাগজ আটকে আছে কিনা, এই 3টা জিনিস চেক করতে হবে। আমরা সফট কপি পেতে পারি রম থেকে, পেন ড্রাইভ থেকে, ইন্টারনেট থেকে, এই দুটো জিনিসই তো আমরা সফট কপি পেয়ে থাকি। এবার আসি সরাসরি কোন অংশটা কমন পড়ে না, সেটা হচ্ছে কি উদ্দীপক নির্ভর কোশ্চেন। তোমাকে 1 লক্ষ উদ্দীপক নির্ভর কোশ্চেন দিলেও সরাসরি কমন পড়বে না, কারণ উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো নতুনভাবে ক্রিয়েট হয়। সিনারি ঠিকই থাকে, বাট নামটাম পরিবর্তন, কিছু ঘটনা অন্যভাবে দেওয়া হলো। যেমন এখানে বলেছে সিয়ামের স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমে সবগুলি ডেস্কটপ কম্পিউটার। সিয়াম একটি কম্পিউটার চালু করে দেখলো যে সিস্টেমের বাতি জ্বলছে, কিন্তু ডিসপ্লেতে কিছু দেখাচ্ছে না। এই কথাগুলো অন্য কোনো ঘটনা নিয়ে বলুক, সমস্যাটা কোথায়? পারবো আমরা? কি বলছে আমরা জানি, এটা ইতিমধ্যে র্যামে কোনো সমস্যা হয়েছে বলে এই ঘটনাটা ঘটবে। আর এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কি করব? র্যামের সংযোগগুলো ইরেজার দিয়ে পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দেখবো, রাইট? নতুন র্যাম লাগাইলে সবচেয়ে ভালো হয়। তাহলে অ্যান্সার 1 আর হচ্ছে 3। এবার সে আরো দুটো কোশ্চেন আমরা পড়ি। কোশ্চেন হচ্ছে, রাইসার কম্পিউটারটি চালু করলে বুট ডিস্ক ফেইলার কোনটার কারণে হয়? এটি তোমরা জানো, সে এটি দিয়ে কোনো কাজ করতে পারছে না। উল্লেখিত সমস্যার জন্য রাইসার কোনটি পরিবর্তন করার দ্বারা হার্ড ডিস্ক পরিবর্তন করলে ভালো হয়? সমস্যাটি সমাধানের জন্য কম্পিউটারের মাদারবোর্ড এবং হার্ড ডিস্কের সংযোগ ঠিক আছে কিনা দেখতে হবে, এবং হচ্ছে জাম্পার সেটিং পরীক্ষা করতে হবে। ব্রাইটনেস এখানে মনিটরের কোনো কাজ করে নেই। মূল বইয়ের অংশ রাখছি ওয়ার্ড প্রসেসর, লেখালেখির জন্য ব্যবহৃত সফটওয়্যার। তাহলে ওয়ার্ড প্রসেসর সম্পর্কে আমি একটা লাইন জেনে রাখলাম, এটা মূল বই থেকে নেওয়া। স্প্রেডশিট হিসাব নিকাশের জন্য ব্যবহৃত সফটওয়্যার। তাহলে এই দুটোর জন্য দুটো লাইন আমি লিখে দিয়েছি। পরের অংশটুকু একটা আসি। সেম ভাবে ডাটাবেজ জন্য কি? তথ্য সংরক্ষণের জন্য। পাওয়ার পয়েন্টের জন্য কি রেখেছি? তথ্য উপস্থাপন করার জন্য। ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য, আকর্ষণীয়, দেখতে ভালো লাগবে, সুন্দর মনে হবে, আকর্ষণীয় করার জন্য আমরা ছবি বা টেবিল যুক্ত করে থাকি। সহজ মনে হচ্ছে না? এরপরে কি আছে? ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? যেন সেটা আমি বারবার ব্যবহার করতে পারি, সময় কম লাগবে, বারবার ব্যবহার করতে পারি। এরপরে অফিস বাটনের অন্তর্ভুক্ত, এই সবগুলো অফিস বাটনের অন্তর্ভুক্ত থাকে। এখন এখান থেকে পরীক্ষায় কোনটা বেশি আসে? এই দুইটা পরীক্ষায় বেশি আসে, সেভ এবং সেভ অ্যাজ। কোথায় থাকে? এই যে অফিস বাটনের মধ্যে পেয়ে যাব। এই জন্য বলেছি, বলে মূল বই পড়া না থাকলে আমি যে প্রথম অংশ আলোচনা করলাম এখান থেকে মূল বইটা কিন্তু আমার কভার হয়ে যাবে। আচ্ছা, পরের অংশ দেখি। ডকুমেন্ট সংরক্ষণ করা, আমি সংরক্ষণ করব মানে সেভ করব, তাহলে প্রথমবার সেভ আসবে। এরপরে একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করব, ওই যে সেভ করলাম, এখন একই ডকুমেন্টকে ভিন্ন নাম দিব, তাহলে সেটা হবে কি? সেভ অ্যাজ। সবচেয়ে বেশি এই দুইটা এমসিকিউ পরীক্ষায় আসছে, সবচেয়ে বেশি এই দুইটা।
তাহলে সমস্যা কোথায়? আমরা পারবো না। নেক্সট, ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন যে ফন্ট, আমার এটা কোন ফন্টে লেখা, এটা একটা ফন্টে লেখা, এটা কয়েকটা ফন্ট আমি চেঞ্জ করতে পারবো, দেখতে অন্যরকম মনে হবে, তাহলে এটা হবে কি ফন্ট। হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে একেবারে 3 স্টার দিয়ে রাখলাম, একেবারে 3 স্টার দিয়ে রাখলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে থাকে কি বুলেট এবং হচ্ছে নাম্বার সহ আইকন, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এই অধ্যায় থেকে। ধরে রাখে এটা কোনো না কোনো বোর্ডে আসছে, একবার মিলিয়ে নিবা পরীক্ষা হলে গিয়ে। নেক্সট, ইলাস্ট্রেশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এবং এখানে আমি 3 স্টার দিয়ে রাখলাম, এখানে 3 স্টার থাকবে। এই অংশটা এইখানে সবচেয়ে বেশি পরীক্ষা আসে এইটা, ক্লিপ আর্ট বাই স্মার্ট আর্ট, সহজ না? তাহলে এই সবগুলো হচ্ছে আমার মূল বইয়ের বেসিক আলোচনা। এই জন্য বলেছি মূল বইটা পড়া না থাকলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি আমার এই শীটটা থাকে 299টি, পরীক্ষা হলে তুমি বস, কোনো কথা হবে না। নেক্সট, পরের পার্টটা আমরা দেখব। আমরা কিছু কিবোর্ডের কমান্ডগুলো দেখে নিই, কার জন্য কোন কিবোর্ডের কমান্ড হয়। সবগুলো সব দেখো, এখানে সেভ এস আছে, এস মিল আছে, এখানে পেস্ট পি মিল নাই, তার মানে এটা ইম্পর্টেন্ট বেশি, এটা ইম্পর্টেন্ট বেশি, এটা যেহেতু আলাদা পরীক্ষা আসার মতো। নেক্সট কি কপি সি, এখানে সি আছে, কাট সি আছে বাট এখানে সি নাই, এক্স আছে, তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো, এবার মনে রাখতে হবে। নেক্সট কি নতুন ডকুমেন্ট, নিউ এন মিল আছে, ফাইন্ড এফ, টেক্সটের জন্য এফ, এটা মিল নাই, এটা ইম্পর্টেন্ট পরীক্ষা বিষয় আসার সম্ভাবনা। বোল্ড বি মিল আছে, প্রিন্টের জন্য পি মিল আছে, সিলেক্টের জন্য এস হওয়ার কথা বাট আছে কি এ, তার মানে এটা বেশি ইম্পর্টেন্ট। শব্দের নামের প্রথম ওয়ার্ডের মানে লেটারের সাথে যদি মিল থাকে সেটা পরীক্ষায় কম আসে, যেটা মিল নাই সেটা কিন্তু পরীক্ষায় বেশি আসে, জাস্ট তোমাকে মনে রাখতে হবে এই জন্য। ওকে, হয়ে গেল। এরপর দেখি আমরা, আচ্ছা টাইপ 3-তে, টাইপ 1-2 গেলে কোথায় আছে একটু পরে দেখতে পাবো তোমরা। টাইপ 3-র এই টাইপের কোশ্চেনগুলো আমরা ডিরেক্ট কমন পাবো না, ডিরেক্ট কমন পাবো না, তাহলে এটা একটু বোর্ডে বোঝাই দিই। ডিরেক্ট আমরা কমন পাবো না, আমরা একটা দেখি এই ওয়ার্কশিট দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এবং এফ পর্যন্ত, এফ পর্যন্ত প্রশ্ন বলছে এই যে হোয়াট চিহ্নিত F2 সেলে, এই যে F2 এই যে 1 এবং 2, এই হোয়াট চিহ্নিত, এইখানে প্রশ্ন বলছে কত হবে, এইখানে কত হবে। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে AVG মানে অ্যাভারেজ, অ্যাভারেজ করতে বলেছে, গড় করতে বলেছে, তাহলে কি করব, জাস্ট প্লাস প্লাস করে 3টাকে 3 দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার চলে আসবে কত, এটা সহজ না? এভারেজ করতে বলেছে, আমি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ দিব, হয়ে গেল। আমার কি মান চলে আসছে 55, পারবো না? এটা যে কোনো মান দিক না কেন আমরা পারবো তো ইনশাল্লাহ। পরের কোশ্চেন, এটা আলোকে এক্স এর টোটাল নাম্বার নির্ণয়ের সূত্র, এক্স এর টোটাল নাম্বার, যদি আমরা আগেরটাই যাই, এক্স এর টোটাল নাম্বার, এই যে এক্স, এইটার টোটাল নাম্বারটা আমরা কিভাবে বের করতে পারি, 1টা 2টা 3টা যোগ করে বের করতে পারি। তাহলে এই জন্য কি B2 C2 D2, বির জন্য 2, সির জন্য 2, ডির জন্য 2, যোগ করে আমরা বের করতে পারি না? পারি। আবার একেবারে B2 থেকে D2 পর্যন্ত যোগ করলেই হয়ে যাবে। একটু আমরা দেখি তো অপশনগুলো আছে কিনা। এই দেখো কি আছে, B2 C2 D2, এই সমান চিহ্ন শুরুতে থাকতে হবে, শুরুতে সমান চিহ্ন থাকতে হবে, না হলে হবে না। তাহলে B2 C2 D2 3টা যোগ করলেও পাবো, অথবা B2 থেকে D2 পর্যন্ত যোগ করলে হবে। এই B2 থেকে D2 পর্যন্ত যোগ করলে মাঝখানে আমাদের এই কোলন সাইনটা হবে, এই কোলন সাইনটা হবে, তার মানে এই সাইনটা আমাদের হবে কি B2 থেকে D2 পর্যন্ত। এখানে সামনে সমান চিহ্ন নাই, তোমার এটা হবে না। সহজে কিন্তু বুঝতে পারি, জাস্ট একটু বুঝে নাও বলে এটা পরীক্ষা আসলাম কিভাবে আনসার করব। আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি আমরা ওয়ার্কশিট, সেখানে A2 B2 ক্রয় মূল্য, লাভ এবং হচ্ছে বিক্রয় মূল্য। যদি বলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য আমরা কিভাবে বের করি, ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করি, তার মানে এই ক্রয় মূল্যের সাথে এই লাভের পার্সেন্টেজ যদি আমি যোগ করে দেই তাহলে আমার বিক্রয় মূল্য আসবে। তাহলে ক্রয় মূল্যটা আছে এ কি 2 নাম্বার কলামে, তার মানে হচ্ছে কি A2 প্লাস হচ্ছে কি A2 প্লাস A2, এটার পার্সেন্টেজ কত 15%, তার মানে B2, এই যে B2 হচ্ছে কি পার্সেন্টেজ করলে হয়ে গেল, আমাদের মোট অ্যান্সারটা চলে আসবে।
সহজ না? যদি বিক্রয় মূল্য বের করতে বলে এই কোশ্চেনে, ওকে আর একটু পরের কোশ্চেনে দেখি। দেখো পরের কোশ্চেন বলে দিয়েছে হোয়াট চিহ্নিত সেলের ঠিকানা কোনটি। হোয়াট চিহ্নিত, যদি আমরা আগের বক্সে আসি, হোয়াট, এই যে হোয়াট চিহ্ন, সি 2 নাম্বার, 1 2, সি হচ্ছে 2 নাম্বার, সি 2 নাম্বার। পরের কোশ্চেন বলছে দেখো সি আমাদের 2 নাম্বার। বিক্রয় মূল্য নির্ণয় করতে কোন সূত্রটি প্রয়োগ করব। এখন কেন এটা বলে প্রয়োজন আছে, তোমার পার্সোনালিটির মধ্যে কি বলেছিলাম, এ টুর সাথে এই যে A2 এইটার সাথে কি যোগ করব, A2 এর 15%, এই যে A2 এর 15%, পার্সেন্ট এখানে গুণ চিহ্ন হচ্ছে স্টার অথবা কি প্রোডাক্ট, হয় প্রোডাক্ট, তাহলে গুণ চিহ্ন অথবা প্রোডাক্ট লেখা থাকবে। দ্যাটস ইট। আমরা আর একটা ওয়ার্কশিট দেখতে পাচ্ছি, এখানে কি ABCDE পর্যন্ত, লাস্ট হচ্ছে F। প্রশ্ন যদি এইটার মান বের করতে বলে, F চিহ্নিত কয় নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার ছেলে, এইটা হচ্ছে কি F2, 2 নাম্বার ছেলে দেখতে পাচ্ছি এটা, ওকে 1 এবং হচ্ছে 2। যদি লাস্টে বলো হোয়াট চিহ্ন স্থানে কি বলবে, কত হবে, যদি এটা বের করতে বলে, তাহলে আমরা কি বের করব। তাহলে আমরা সবগুলো খেয়াল করে দেখো, এইটার সাথে B2 যোগ C2 যোগ D2 যোগ হচ্ছে কি E2, সবগুলো যোগ করলে পাবো, রাইট। কিন্তু C2 তো সরাসরি বের করে দেয়া নাই, তাহলে C2টা আমরা সরাসরি কিভাবে বের করব, আমরা বির সাথে C2 পার্সেন্টেজ করব। দেখি তো আমাদের প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে আব্দুর রহমান সাহেবের বাড়ি ভাড়ার বের করা সূত্র কোনটা হবে। এই দেখো B2 সাথে C2 পার্সেন্টেজ, B2 সাথে এই দেখো B2 এর সাথে, যে B2 22,000 এর সাথে C2 পার্সেন্টেজ কত 40%। সহজ না? তাহলে এটা আমাদের কমন পড়ার দরকার আছে, আমি তো পারবো এমনি, এটা আমার কমন পড়ার দরকার নাই, এই জন্য বলছি সরাসরি কমন পড়বে না আর পাওয়ার দরকারও নাই, আমি এমনি পাবো এটা। ওকে পরের কোশ্চেন কি বলছে আমাদের শেষে, হোয়াট চিহ্নিত স্থানে কোনটা প্রযোজ্য। সবগুলো যোগ করেও বের করতে পারি, অথবা B2 থেকে E2 পর্যন্ত। শেষ। চলো আমাদের বাকি অংশটুকু আমরা দেখি, যেটা আমাদের টাইপ 1 এবং 2 তে আছে। 4 নাম্বার অধ্যায়, যেহেতু আমি প্রথম পর্বে, মানে যারা পার্ট 1 দেখোনি, আমি প্রথম কমেন্টে চেষ্টা করব পার্ট 1 এর লিঙ্কটা দিয়ে রাখতে, অবশ্যই ইউটিউব চ্যানেলে তোমরা প্রথম কমেন্টে পেয়ে যাবা। তাহলে টাইপ 1 এই টাইপের কোশ্চেনগুলো আমি সরাসরি পরীক্ষায় কমন পেয়ে যাব, একেবারে ডিরেক্ট কমন পাবো, কোনো চেঞ্জ নেই, একবার ডিরেক্ট এই টাইপের কোশ্চেনগুলো আমরা কমন পাবো, যাকে আমরা বলি একেবারে জ্ঞানমূলক প্রশ্ন। প্রথম প্রশ্ন 86 নাম্বার, ইতিমধ্যে 1 থেকে 85 পর্যন্ত তোমাদের আমি দিয়ে দিয়েছি। ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটি প্রয়োগে। ইতিমধ্যে কিন্তু আমরা এটা শিখে আসছি, কোনটা শিখে আসছি তোমরা জানো, সেটা হচ্ছে কি ছবি এবং টেবিল যুক্ত করে, যেটা আমরা মূল অংশে আলোচনা করে আসলাম। দেখো সেখানের সাথে এখানের অংশ কিন্তু অনেক মিল আছে, তার মানে প্রথমে আমরা বেসিক আলোচনা করেছি, তার সাথে দেখবো এমসিকিউগুলো অনেক মিল। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণের সুবিধা কি, যে বারবার ব্যবহার করা যায়, সময় কম লাগে। কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করলে সেভ, কোনো ডকুমেন্টকে ভিন্ন নামে তাহলে সেভ অ্যাজ, যেটা আমরা ইতিমধ্যে পড়ে আসছি, খুব তাড়াতাড়ি পড়লে সমস্যা নাই, কারণ ইতিমধ্যে আমরা এটা জানি। আচ্ছা তারপর যেটা বুলেট এবং নম্বরের আইকন, এটাও কিন্তু আমরা পড়ে আসছি, বলে হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে কোন ওয়ার্ড ডকুমেন্টকে টেবিল যোগ করার কমান্ড কোনটি, তাহলে ইনসার্টে যাব, সেখানে গিয়ে টেবিল অপশন, ইনসার্ট টেবিল করলে আমরা পেয়ে যাব। ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করার কোন ট্যাবে ক্লিক করতে হবে, দেখো পেজ লেআউট, তাহলে মার্জিন আমি ঠিক করতে চাই, মার্জিন তো এটা হবে কি পেজ লেআউট। স্প্রেডশিটে গুণ করা, আমরা যে স্টার চিহ্ন অথবা কি প্রোডাক্ট, এটা হচ্ছে গুণ করাকে বোঝায়। স্প্রেডশিটে ভাগ চিহ্ন স্ল্যাশের মতো দেখতে পাচ্ছি, স্ল্যাশ, তার মানে হচ্ছে কোনটা গ নাম্বার। কবিতা, গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি, এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। কবিতা, গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি, সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। কবিতা, গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি, ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। লেখালেখি বা হিসাবের কাজে ব্যবহৃত সফটওয়্যার কোনটি, এটা হচ্ছে অফিস সফটওয়্যার। লেখালেখি ও হিসাবের কাজে ব্যবহৃত সফটওয়্যার কোনটি, এটা হচ্ছে অফিস সফটওয়্যার। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়, এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। মানে অনেকগুলো কিন্তু মিল আছে, মানে পর পর সাজিয়ে দিয়েছি তোমার জন্য, যেন একটা দিয়ে আরেকটা তোমরা শিখতে পারো। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়, ওয়ার্ড প্রসেসর।
কম্পিউটারে হিসাব নিকাশ করার প্রোগ্রামকে কি বলা হয়? এটা হচ্ছে স্প্রেডশিট। তাহলে কম্পিউটারের হিসাব নিকাশ করার প্রোগ্রামকে কি বলা হয়? স্প্রেডশিট, যেটা আমরা শুরুতে জেনে আসছি। কোনো একটা এমসিকিউ তোমার কাছে যদি মনে হয় হ্যাঁ এটার অ্যান্সার ক না হয়ে খ হবে, অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা কারেকশন করে আবার প্রথম কমেন্টে উত্তরটা দিয়ে রাখবো। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। কোনো কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা যায়? ফাইন্ড রিপ্লেস। কোনো কমান্ড ব্যবহার করে, কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে খুঁজতে পারবো এবং প্রতিস্থাপন করা যাবে, সেটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস। তাহলে আবার একটু পড়ে ফেলি, কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে খুঁজতে পারবো এবং পাশাপাশি হচ্ছে কি প্রতিস্থাপন করা যাবে, এটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস। এটা ইংলিশে লেখা থাকতে পারে। কল্পনার জগৎকে বাস্তবে আনে কোনটি? লেখালেখির কাজ। কল্পনার জগৎকে বাস্তবে আনে কোনটি? লেখালেখির কাজ। ওয়ার্ড প্রসেসরের সুবিধা কতটি? 16টি সুবিধা আছে। ওয়ার্ড প্রসেসরের সুবিধা হচ্ছে 16টি, যেটা আমাদের মূল বই অনুযায়ী। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কি? এডিট করা যায়। আমি এডিট করতে পারবো। ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় সুবিধা কোনটি? এডিটিং। এটা হচ্ছে এডিট করা যায়। ডকুমেন্টকে আরও আকর্ষণীয় করা যায় কিসের সাহায্যে? ওয়ার্ড প্রসেসরের সাহায্যে। যেহেতু এডিটিং করতে পারবো, অনেক ক্ষেত্রে এটা আরও সুন্দর করা যেতে পারে। গবেষণাপত্রে বিষয়বস্তু সারণী খুবই অল্প সময়ে সম্পাদন করা যায় কোন সফটওয়্যারের মাধ্যমে? ওয়ার্ড প্রসেসর। এই ভিডিওটি 3 থেকে 4 বার দেখো, আমি শিওর বাজারে আমাদের মার্কেটে যতগুলো গাইড টেস্ট পেপার আছে তার চেয়ে অনেক বেশি তুমি প্রশ্ন কমন পাবে অল্প প্রশ্ন পড়ে। ওই গতানুগতিক 500, 600, 700, 800, 1200 করে এমসিকিউ পড়ার প্রয়োজন নাই। এই 299টি এমসিকিউ আমার বেসিক আলোচনাটা একবার দেখো, আমি শিওর সবার থেকে এগিয়ে থাকবে। এই পুরো শীটটাই তোমরা ক্রয় করতে পারবে, পুরো শীটটাই তোমরা নিতে পারবে। সেটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে ভর্তি স্টার্ট, ডিসেম্বর 31 তারিখ থেকে ক্লাস স্টার্ট। একটা ক্লাসের মধ্যে সবগুলো শিখাই দিব, পাশাপাশি হচ্ছে এই শীটটা তুমি পিডিএফ আকারে পেয়ে যাবে, জাস্ট প্রিন্ট করে বাসায় মূল বই আকারে পড়াই স্টার্ট করে দিবে মূল ফাইনাল পরীক্ষার আগে। সাথে টেস্ট পেপার বিশ্লেষণ করে 7 থেকে 8টি মডেল টেস্ট দিয়ে দিব, বাসায় পরীক্ষা দেবে। এই শীটটা যদি একজন শিক্ষার্থীর হাতে পরীক্ষার 2 দিন আগেও থাকে, সেটা রিভিশন দিতে পারবে। 2 দিন আগে সে 200 বার রিভিশন দিতে পারবে, আর কিচ্ছু লাগবে না, শিওর। ওকে, আমরা পরের কোশ্চেন চলে যাচ্ছি। নিচের কোনটির মাধ্যমে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা যায় এবং প্রতিস্থাপন করা যায়? ইতিমধ্যে এটা আমরা পড়ে আসছি, তার মানে এই প্রশ্নটি কি হলো? ডাবল হয়ে গেল, একই প্রশ্ন 2 বার হয়ে গেল। ফাইন্ড রিপ্লেস। কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়? বানান চেক করাই স্পেলিং এবং গ্রামার চেকিং। স্পেলিং এবং গ্রামার চেকিং। আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য কোনটি? ওয়ার্ড প্রসেসর মাস্ট। আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য কোনটি? ওয়ার্ড প্রসেসর। ওকে, পরের কোশ্চেন চলে যাই আমরা। কম্পিউটার ডেস্কটপের পর্দার নিচের বা কোণের বোতামকে কি করে? এটা হচ্ছে স্টার্ট বোতাম। খেয়াল করে দেখো, স্টার্ট বোতাম, আমরা স্টার্ট করতে পারি। আচ্ছা, যাই হোক, এখানে যদি বাংলাটা একটু ভুল আছে তোমরা বুঝে নিবা, বাংলা তো অনেক ক্ষেত্রে হয়ে যায়। ওয়ার্ড 2007 চালু করার পর উইন্ডোর উপরের বাম কোণের আইকনটি হলো, যারা এটা করতে পারে, একবার বাম কোণে অফিস বাটন। যারা এটা প্র্যাকটিক্যালি দেখে তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে এবং তাদের চোখে ভাসে শুরুতে কোনটা ছিল, শুরুতে কোনটা আসে, এরকম। যারা কম্পিউটার কখনো অন করেনি ওদের জন্য এটা মুখস্থ করে মনে রাখাটা একটু ডিফিকাল্ট হবে, বাট প্র্যাকটিক্যালি অবশ্যই জানা উচিত সবারই। আচ্ছা, MS ওয়ার্ড 2007-এর ডিফল্ট ফাইল এক্সটেনশন কি? .docx। এই প্রশ্নগুলি বললাম 5 থেকে 6 বার রিভিশন দিতে হবে, তাহলে মনে পড়বে, এছাড়া কিন্তু মনে রাখতে পারবো না। এবং এখানে তো কোনো গল্প না, শুভার গল্প তো এখানে না যে তুমি একটা কাহিনী মনে রাখলে লিখে দিলে সমস্যা নেই, বাট এটা বারবার পড়তে হবে। কাট, কপি, পেস্ট আইকন রয়েছে কোন ট্যাবে? হোম। কাট, কপি, পেস্ট, হোম ট্যাবে চলে যাও, সবগুলো পেয়ে যাবা। কোন অপশনটি অফিস বাটনের অন্তর্ভুক্ত? যেটা আমরা শুরুতে জেনে আসছি, নিউ আছে, সেভ আছে, ক্লোজ আছে, সেভ অ্যাজ আছে, সবগুলোই আছে। খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটি? ক্লোজ।
ক্লোজ করে দিই। খোলা ডকুমেন্টকে একবারে কাট করে দিই আমরা, যেটা আমরা কাট করে হচ্ছে ক্লোজ করে দিলাম টোটালি। খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য, যেমন এটা আমি এখন ক্লোজ করতে পারি, মানে একবার ক্রস চিহ্ন দিলেই ক্লোজ হয়ে যাচ্ছে। পূর্বের সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খোলার জন্য কোথায় ক্লিক করতে হবে? ওপেনে। পূর্বের সংরক্ষণ মানে পূর্বে আমি সেভ করে রাখছি সেই ফাইলটার কথা বলা হচ্ছে। ডকুমেন্ট প্রথমবার সেভ করার জন্য সেভ, এরপরে বারবার এই কোশ্চেনটা রিপিট হয়ে গেল। ইতিমধ্যে কিন্তু আমরা এই কোশ্চেনটা একবার দিয়েছি। কিবোর্ডের মাধ্যমে সেভ করা যায় কোনটি? যে Ctrl+S, না দিলেও পারতাম। সেভ এজের মাধ্যমে কোনটি? যে একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করা যায়। এই কোশ্চেন রিপিট হয়ে গেল। আমরা জানি সেম কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে এবং এটাই হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় আর কি। ওয়ার্ড 7 হোম ট্যাবের পাশে কোন ট্যাব থাকে? তাহলে ইনসার্ট। হোম ইনসার্ট পর পর থাকে। নেক্সট কোন ট্যাবে? এটা আমরা করে আসছি ইতিমধ্যে। কাট কপি পেস্ট আইকন থাকে, হোম ট্যাবেই থাকে। কিবোর্ডের কোন বোতামকে রিটার্ন বোতাম বলা হয়? ইন্টার। ইন্টারকে রিটার্ন বোতাম বলা হয়। তাহলে কিবোর্ডের কোন বোতামকে রিটার্ন বোতাম বলা হয়? এন্টার। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জার প্রক্রিয়াকে কি বলা হয়? এটা হচ্ছে ফরম্যাটিং টেক্সট। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে কি? ফরম্যাটিং টেক্সট। ফন্ট বলতে কোনটা বোঝায়? বিভিন্ন ধরনের অক্ষর, যেটা আমরা একটা এমসিকিউ জেনে আসছি ইতিমধ্যে, অর্থাৎ এটাও কিন্তু রিপিট হয়ে গেল। অনেকগুলো এমসিকিউ তুমি বারবার রিপিট করতেছো, মানে কি একবার পড়ার, একবার ভিডিও দেখলে দুইবার হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। নানা রকমের ফন্ট স্টাইল নির্বাচন করা হয় ক থেকে? এটা হচ্ছে ড্রপ ডাউন বক্স নাম থেকে। তাহলে ড্রপ ডাউন। নানা রকমের ফন্ট স্টাইল নির্বাচন করা হয় কোথা থেকে? এটা হচ্ছে ড্রপ ডাউন বক্স নাম থেকে। চন্দ্রাবতী, এটা বাংলা ফন্ট। সুতন এমজি, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। আমার যে লেখাটা আমরা এখন পড়তেছি এটা কিন্তু সুতন এমজিতে লেখা, এটা সবচেয়ে বাংলায় জনপ্রিয় একটাই। বিজয় 52। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে একটি অক্ষরকে কত পয়েন্ট পর্যন্ত বড় করা যায়? এটা হচ্ছে 1638। 1638। সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্ট স্টাইল কোনটি? ওই যে টাইমস নিউ রোমান। ইংলিশ লেখার ক্ষেত্রে এটা আমরা ইউজ করি সবসময়। বাংলার জন্য সুতন এমজি এবং ইংলিশের ক্ষেত্রে এইটা বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। নিচের কোনটি ফন্ট গ্রুপের আইকনের চিহ্নটা আছে? তাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বি। এন্টার কি ধরনের প্রথমে? যে সম্মতি সূচক। এন্টার, পরে চলে যাই। সম্মতি সূচক। বুলেট নম্বর লাইনের ব্যবধান কোনটি? এটা হচ্ছে লেখালেখির সাজসজ্জা। বুলেট নম্বর এবং লাইনের ব্যবধান কোনটি? এটা হচ্ছে লেখালেখির সাজসজ্জা। ওয়ার্ড প্রসেসরের ভাষায় চিহ্ন, বর্ণ বা সংখ্যাকে কি বলা হয়? বুলেট বলা হয়। তাহলে বুলেট বলতে এখানে আমরা তিনটা জিনিসকে আইডেন্টিফাই করতেছি, সেটা হচ্ছে চিহ্ন, বর্ণ বা সংখ্যাকে। বুলেট নম্বর লাইন কোন গ্রুপে থাকে? প্যারাগ্রাফ গ্রুপে থাকে। ইতিমধ্যে এটাও রিপিট হয়ে গেল। কোন টাইপে প্যারাগ্রাফ গ্রুপ? হোম, এটাও রিপিট হয়ে গেল। সবচেয়ে কমন মনে হয় রিপিট হচ্ছে এটা। কোন টাইপে প্যারাগ্রাফ গ্রুপ পাওয়া যায়? হোম টাইপে প্যারাগ্রাফ গ্রুপে আমরা বুলেট এবং নম্বর পেয়ে থাকি। এই যে পরের কোশ্চেনটাও সেম। ওয়ার্ডে বিভিন্ন তালিকায় লেখার ধারাবাহিকতা রক্ষার জন্য কি ব্যবহার করা হয়? বুলেটে হচ্ছে নম্বর। ডকুমেন্ট চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হবে? এটা হচ্ছে কি ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন গ্রুপে যেতে হবে। ডকুমেন্ট চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হবে? ডকুমেন্টের চার্ট সংযোজন করব, সেখান থেকে ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন গ্রুপে গেলে আমরা এটা পেয়ে যাব। ওকে, পরের কোশ্চেন চলে যাই। তাহলে ইনসার্টে গিয়ে ইলাস্ট্রেশন গ্রুপে গেলে আমরা পেয়ে যাব। এই প্রশ্নগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল টাইপের। এমএস ওয়ার্ডের পর্দার উপরের দিকে হোম, ইনসার্ট, পেজ লেআউট ইত্যাদি লেখা সারিকে কি বলে? এটাকে বলা হয় মেনু বার। উপরে মেনু বারে কি কি আছে? হোম, ইনসার্ট, পেজ লেআউট, অনেক কিছু আছে, ডিজাইন, এভরিথিং, অনেক কিছু আমরা পেয়ে যাই। ক্লিপ পার্ট কোথায় থাকে? রিভিউ মেনুতে। ক্লিপ পার্ট, ক্লিপ আর্ট কিন্তু না, ক্লিপ পার্ট, এটা হচ্ছে রিভিউ মেনুতে। ক্লিপ আর্ট, এই যে পরেরটা দেখো, ইলাস্ট্রেশন। তাহলে ক্লিপ পার্ট এবং ক্লিপ আর্ট দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে রিভিউ মেনুতে আর একটা হচ্ছে ইলাস্ট্রেশনে। ইনসার্ট বাটনে পাওয়া যায় নিচের কোন অপশনটি? এটা হচ্ছে টেবিল। ডকুমেন্টে টেবিল যোগ করতে হলে কোন ট্যাব ব্যবহার করতে হবে? এটা হচ্ছে ইনসার্ট। টেবিল যোগ করতে হলে কোন ট্যাব ব্যবহার করতে? এটা হচ্ছে ইনসার্ট। ইনসার্টেও অনেক কিছুই পাওয়া যায়। ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করার কমান্ড কোনটি? এটাও সেম ইনসার্ট যাইতে হবে। ইনসার্টে পিকচার এবং সে ডায়ালগস বক্স থেকে আমি ছবিটা নিয়ে নিব, সমস্যা নেই।
ইনসার্ট থেকে পিকচার থেকে গিয়ে আমি যে কোনো আমি আমার কম্পিউটার নিতে পারি, যে কোনো ডিভাইস থেকে ওটা নিতে পারি, ডায়লগস বক্স থেকে আসে। এরপর দেখি আমরা এমএস ফটোজের সাথে একটি ডকুমেন্টের ছবি যোগ করতে চাইলে ইনসার্ট ট্যাবের কোন গ্রুপ হতে পিকচার আইকনে ক্লিক করতে হবে, এই মাত্র দেখলাম ইলাস্ট্রেশন গ্রুপ থেকে। ওয়ার্ড আর্ট যোগ করার জন্য রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে, সেটা হচ্ছে কি ইনসার্ট। ওয়ার্ড আর্ট যোগ করার জন্য রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়, সেটা হচ্ছে ইনসার্টে। ওয়ার্ড 2017 স্মার্ট আর্ট কোন গ্রুপের অন্তর্ভুক্ত, ইলাস্ট্রেশন স্মার্ট আর্ট। অর্থাৎ দেখো ইলাস্ট্রেশন গ্রুপে কী কী থাকে সেটা আমরা শুরুতেই জানছি। ওকে, পরের কোশ্চেন চলে আসি। কোন গ্রুপে ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট যোগ করার সুযোগ রয়েছে, ইলাস্ট্রেশন। একই কোশ্চেন এতবার রিপিট কেন হলো বুঝলাম না। যাই হোক, কোন কমান্ডটির প্রয়োগে ডকুমেন্টের লেখায় মার্জিন ঠিক করা যায়, এটা হচ্ছে পেজ লেআউট। এটা আমি শুরুতে পড়ে আসছি, রিপিট হলো। ওয়ার্ড প্রসেসরে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার নতুন একটা কোশ্চেন পেলাম, এটা হচ্ছে কি পেজ লেআউটে পাবো ব্যাকগ্রাউন্ড কালার, মনে রেখো। দুটি লাইনের মধ্যবর্তী ব্যবধান নির্ধারণে কোন ম্যান, এটা পেজ লেআউট। দুটি লাইনের মধ্যবর্তী ব্যবধান নির্ধারণ করার ক্ষেত্রে হচ্ছে পেজ লেআউট। অফিস ডেলের সাথে ডকুমেন্টে পৃষ্ঠা নম্বর দিতে কোন ট্যাবটি ব্যবহৃত হয়, এটা হচ্ছে ইনসার্ট। এটা হচ্ছে ইনসার্ট। হেডার বা ফুটার গ্রুপ কোন ট্যাবের অন্তর্ভুক্ত, ইনসার্টের মধ্যে। স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা শুরুতে আমরা জানি। স্প্রেডশিট শব্দের আবেদনিক অর্থ হচ্ছে ছড়ানো পাতা। ছড়ানো পাতা মানে সেটা এমনভাবে সাজানো হয়েছে কোনো প্রশ্ন আর বাদ যাবে না, এই 299টির মধ্যে সব থাকবে। সবচেয়ে বেশি ব্যবহৃত স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম কোনটি, মাইক্রোসফট এক্সেল সবচেয়ে বেশি ব্যবহৃত। সর্বপ্রথম তৈরিকৃত স্প্রেডশিট প্রোগ্রামের নাম কি, এটা হচ্ছে কি ভিজিক্যাল। ওকে, যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক কোন সফটওয়্যার, এটা হচ্ছে এক্সেল। এটাও রিপিট হয়ে গেল। স্বয়ংক্রিয়ভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় কোন প্রোগ্রামে, মাইক্রোসফট এক্সেলে স্বয়ংক্রিয়ভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায়। ওয়ার্কশিটের রো গুলোকে কি দ্বারা করা হয়, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 এভাবে যাবে। ওয়ার্কশিটে প্রত্যেকটি সারির শিরোনাম কি দ্বারা প্রকাশ করা যায়, ইংরেজি সংখ্যা, 1 2 3 4 5 6 ইংরেজি সংখ্যা দ্বারা। বলা হয়েছে বলে একটা কোশ্চেনের সাথে আর একটা কোশ্চেনের লিঙ্ক রাখছি যেন তোমরা বুঝতে পারো। ওয়ার্কশিটের ছোট ছোট ঘরগুলোকে কি বলে, সেল বলে। স্প্রেডশিটে কোন কাজটি করা সহজ হয়, অ্যাপ্লাইং ফর্মুলাটা খুব দ্রুত প্রয়োগ করা যায়। অ্যাপ্লাইং হচ্ছে ফর্মুলা, এটা আমরা প্রয়োগ করতে পারি, সহজ, কাজটি করা খুবই সহজ। ওয়ার্কশিটের একটি সেলে সর্বোচ্চ কতটি অক্ষর টাইপ করা যায়, 255 হচ্ছে সর্বোচ্চ। বেতন বিল তৈরিতে কোন প্রোগ্রামে, এক্সেল। বেতন বিল তৈরিতে কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়, এটা এক্সেল, এমএস এক্সেল। নেক্সট, স্প্রেডশিট প্রোগ্রামে উপাত্তগুলো কোথায় কোথায় বানানটা ভুল হয়েছে, কোথায় রাখা হয়, সেলে। এক্সেলে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয়েছে কোনটির কারণে, এটা হচ্ছে কলাম ও সারি থাকার কারণে। কিবোর্ডের পার্সেন্টেজ কিভাবে লিখতে হবে, দেখো শিফট চেপে 5 উপরে দেখবে পার্সেন্টেজ দেওয়া আছে, 5 উপরে পার্সেন্টেজ দেওয়া আছে, বুঝতেই পারবা 5 উপরে। আবার 6 উপরে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এরকম পার্সেন্টেজ দিতে হয়। হ্যাশ চিহ্ন 3 উপরে, @ 2 উপরে, এরকম অনেকে হয়তো মনে রাখতে পারো খুব দ্রুত। স্প্রেডশিট এই বানানটা বলেছি। স্প্রেডশিট প্রোগ্রামের মূল উপজীব্য বিষয় কোনটি, হচ্ছে সেল। এক্সেল 2007 একটি নতুন ওয়ার্কবুকে কয়টি শীট দেখা যায়, 3টি। সঠিক সেল অ্যাড্রেস কোনটি, দেখো 168 এবং 69 নাম্বার কোশ্চেন একই রকম, কি দুইটা মানে একই রকম প্রশ্ন, অর্থাৎ 168 নাম্বার পারলে 169 নাম্বার সে সহজে বুঝতে পারবে। স্প্রেডশিটে সূত্র ফাংশন ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে কোনটা, সমান চিহ্ন না হলে হবে না, প্রথমে সময় দিয়ে সমান চিহ্ন লাগবেই। প্রথমে 170 এবং 171 দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। তাহলে প্রথমে সমান চিহ্ন, ইকুয়াল সাইনটা লাগবেই। প্রোডাক্ট মানে গুণ, A2 গুণ হচ্ছে D2, এখানে প্রোডাক্ট কিসের কাজ করে, ফাংশনের কাজ করে। 3টি ফাংশনের নাম হলো সাম, যোগফল, প্রোডাক্ট এবং হচ্ছে ইফ। সাম, প্রোডাক্ট আর হচ্ছে কি ইফ। স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায় কোন প্রোগ্রামের সাহায্যে, স্প্রেডশিট প্রোগ্রামে, যেটা আমরা এটা এমসিকিউ আমরা করে আসছি। 4 এবং 9 সেলসিয়ামের মানগুলোকে যোগ করার ক্ষেত্রে
যোগ করাকে ধারাবাহিক 4 থেকে হচ্ছে কত 9, এই যে 4 থেকে 9 মাঝখানে হচ্ছে এই চিহ্নটা থাকবে ধারাবাহিকভাবে, সমান চিহ্ন বি 1 2 3 4 5। ফর্মুলাটির ফাংশন কোনটা হবে? এই যে 1 একবার কত 1 2 3 4 5 সমান চিহ্ন 1 2 3 1 2 3 4 5 পর্যন্ত আছে, তাহলে একবার 1 থেকে একবারে কি পর্যন্ত 5 পর্যন্ত, 1 থেকে একবারে 5 পর্যন্ত। আচ্ছা সাম একেবারে 1 থেকে 5 পর্যন্ত, দেখতেই পাচ্ছ এই কোশ্চেনটা একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো না এটা কোনটা হবে। 176 নাম্বার কোশ্চেনে। আচ্ছা গুণ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু থাকে, দেখছি হয়তো টাইম মিস্টেক ব্লাচরা থাকে, বুঝতেই পারছো। ফর্মুলাটির ফাংশন কোনটি? গুণ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে গুণ করার ক্ষেত্রে গুণ কিন্তু স্টার চিহ্ন হবে এবং শুরুতেই সমান সাইনটা থাকবে, কিন্তু এটা থাকবেই মাস্ট, এটা মাথায় রেখো, তাহলে ভুল হবে না। তার মানে আমরা জানি এটা অ্যান্সার হবেই না কখনো। প্রোডাক্ট মানে গুণ করা, স্টার চিহ্ন দ্বারা তো গুণ করা বোঝানো হয়। স্প্রেডশিটে গুণ করার পদ্ধতি কয় ধরনের? 2 ধরনের। একই কোশ্চেন আজকে এতবার রিপিট কেন হলো বুঝলাম না, খেয়াল করে নিয়ে হয়তো। MS এক্সেল এর গুণ করার ফাংশন কোনটি? প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট দেখো বানানটাও ভুলে গেছে, প্রোডাক্ট। A2 সমান ক্রয় মূল্য, B2 হচ্ছে 20% লাভ এবং C2 সমান বিক্রয় মূল্য হলে C2 নির্ণয়ের সূত্র কোনটি? C2 হচ্ছে বিক্রয় মূল্য, রাইট। C2 হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করা হয়? ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করতে হয়। ক্রয় মূল্য কোনটা? A2, তাহলে A2 এটার সাথে যোগ হবে কি? লাভ। লাভটা কত? এই ক্রয় মূল্যের 20%, ক্রয় মূল্যের 20%, রাইট। ক্রয় মূল্যের 20%-এর সাথে যোগ হবে হচ্ছে কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে হবে মোট বিক্রয় মূল্য। এইটা হয়ে গেল। সরাসরি কমন আসতেও পারে অথবা অপশনগুলো পরিবর্তন হয়ে আসতে পারে। উপরে আমরা যে প্রশ্নগুলো দেখলাম সবগুলো প্রশ্ন হচ্ছে ডিরেক্ট কমন পড়বে, বাট এই নিচের প্রশ্নগুলো যেগুলো আছে এই প্রশ্নগুলো এই অপশন এটা পরিবর্তন অন্য একটা অপশন দিতে পারে, এরকম পরিবর্তন হয়ে আসতে পারে। ডিরেক্ট কমনও পড়তে পারে এখানে এসে, অথবা দুই একটা অপশন চেঞ্জ করে দিতে পারে। ডেস্কটপে, ল্যাপটপে, স্মার্টফোনে অন্য কোনো একটা ডিভাইসের নাম দিল, এটা হতে পারে। তাহলে অফিস সফটওয়্যার ব্যবহার করা হয় 3টার মধ্যেই। এখানে মনে করো অন্য একটা অপশন দিল যেটা আমার উত্তর আসবে না, এরকম হতে পারে, এরকম চেঞ্জ করে দিতে পারে। নেক্সট, অফিস সফটওয়্যার হচ্ছে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট অ্যানালাইসিস, উইকিপিডিয়া। আমরা জানি প্রথম দুটি হবে অ্যান্সার। এখন উইকিপিডিয়ার পরিবর্তে অন্য একটা জিনিস দিল, এরকম পরিবর্তন করতে পারে। যে যন্ত্রের সাহায্যে ওয়ার্ড প্রসেসরের নির্দেশ প্রদান করা হয়, মাউস, কিবোর্ড, টাচ পেনের কথা বলা আছে, 3টার সাহায্যে হতে পারে, 3টার সাহায্যে টাচ পেন। ওয়ার্ড প্রসেসর ডকুমেন্ট সম্পাদনের যে সুবিধা পাওয়া যায়, বানান সংশোধন করা যায়, লেখা সংরক্ষণ করা যায়, লেখা মুছে ফেলা যায়। এখানে প্রশ্ন হচ্ছে তাহলে বানান সংশোধন করা যায়, লেখাটাকে মুছে ফেলা যায়। কোনো ডকুমেন্টকে টেমপ্লেট আকারে রাখার কারণ হচ্ছে বারবার ব্যবহার করতে পারবো, সময় সাশ্রয় হবে, আকর্ষণীয় করার জন্য না। জাস্ট টেমপ্লেট আকার হচ্ছে দুটো কাজ, সবচেয়ে বেশি প্রথমটা বারবার ব্যবহার করার জন্য। হোম রিবনে থাকে ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, টেবিল। 1 আর 2 হওয়ার কথা, 1 আর 2 আছে, অর্থাৎ ফন্ট গ্রুপ আর একটা হচ্ছে কি প্যারাগ্রাফ গ্রুপ হোম রিবনে থাকে। তাহলে হোম রিবনে আমরা থাকতেছে কি ফন্ট আর হচ্ছে কি প্যারাগ্রাফ গ্রুপ। ইনসার্ট ট্যাবে থাকে ইলাস্ট্রেশন, টেবিলস এবং সেভ অ্যাজ। তাহলে ইলাস্ট্রেশন এবং টেবিল পাবো। ইলাস্ট্রেশন গ্রুপের অন্তর্ভুক্ত অপশনগুলো হচ্ছে ওয়ার্ড আর্ট, পিকচার, চার্ট। আমরা পিকচার এবং চার্ট এই দুটো পাবো। ইলাস্ট্রেশন গ্রুপে আমরা একবার শুরুতেই দেখে আসছি কি কি থাকবে, পিকচার এবং চার্ট। সরাসরি কমন পাবো না, এই অংশটা এই উদ্দীপকটা চেঞ্জ হয়ে আসবে, উদ্দীপকটা চেঞ্জ হয়ে আসবে, যে কোনো উদ্দীপক হতে পারে, তবে এই উদ্দীপকগুলো মোটামুটি কমন মধ্যে থাকে। সেটা কীরকম? যেমন এর মধ্যে দেখতে পাচ্ছি এর সাথে 2 নাম্বার, এখানে দেখতে পাচ্ছি 2 এর জন্য 8 মানে 80, বির জন্য হচ্ছে কত 2 আছে কত 60। ক্ষেত্রফল তাহলে কত? এইটার এর সাথে এর 2 এবং B2 গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো, কারণ ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। C2 সেলে, এই যে C2 সেলে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই 2 নাম্বার সেলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কোন সূত্র বা ফাংশন ব্যবহার করতে হবে? অনেকে না দেখে ডিরেক্ট অ্যান্সার করতে পারবে, কিন্তু শুরুতে সমান চিহ্ন থাকতে হবে, এটা মাথায় রেখো কিন্তু। তার মানে আমরা উত্তর খ এবং গ এই দুইটার যে কোনো একটা হবে।
আমরা প্রথম ক এবং এটা উত্তর হবেই না, কারণ সমান চিহ্ন শুরুতে নেই। এবার আসি, তাহলে A2 এর সাথে B2 গুণ করলে তো আমরা পেয়ে যাচ্ছি A2 গুণ হচ্ছে কি B2, এই দুটো গুণ করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। A2 সাথে B2 কিন্তু গুণ করলে প্রোডাক্ট A2 থেকে হচ্ছে B2, ইনাফ। নেক্সট, স্প্রেডশিট ব্যবহার করার ফলে আমরা করতে পারি উপস্থাপনা গুণ যোগ। এখানে দেখতে পাচ্ছি গুণ এবং যোগ, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এই কথাই বলা হয়েছে। এই সেমে আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, দ্রব্যের নাম ডাল, দাম হচ্ছে 120, পরিমাণ হচ্ছে 60 কেজি, মোট কত? 120 কেজি, দাম টাকা হচ্ছে 120 টাকা করে, দেখতেই পাচ্ছ, পরিমাণ হচ্ছে 60 কেজি, তাহলে মোট কত হবে? উদ্দীপকের আলোকে হোয়াট সেলের ঠিকানা কি হবে? যে হোয়াট সেল, হোয়াট সেল D2 দেখতে পাচ্ছি, এই যে D2, ডি এর হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার সেলে 2 নাম্বার সেল। উক্ত সেলের সঠিক সূত্র কোনটি? যদি আমরা দুটো গুণ করে দেই, তার মানে কি B2 এর সাথে C2 গুণ করে দিব, তাহলে আমরা কি পাবো? D2 পেয়ে যাবো, তাই লেখা হয়েছে এখানে। তাহলে প্রোডাক্ট B2 সাথে C2 আমরা গুণ করে দেব। এই যে B2 সাথে B এর 2 নাম্বার সেল এবং C এর 2 নাম্বার সেল গুণ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 120 গুণ হচ্ছে 60। খুবই কমন এগুলা, খুবই সহজ। এখন এই বিশ্লেষণটা তো আমি অনেক আগেই দিয়েছিলাম, এখন দুটো ভিডিও একত্রে করে তোমাদের দিয়ে দিলাম। এখন যে কাজটা হয়েছে, বাকি যে দুটো অধ্যায় আছে আগামীকাল সকাল 10টার মধ্যে, আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে যদি আমি বাকি দুটো অধ্যায়ের ভিডিও না দেই, সেক্ষেত্রে আমি যে কাজটা করব, ভালো করে শুনবে, এই ভিডিওর প্রথম কমেন্টটা আমি বাকি দুটো অধ্যায়ের PDF আকারে দিয়ে রাখবো। তার মানে তোমাদের এক্সাম খারাপ হোক, এটা আমি কখনোই চাই না। তাহলে PDF আকারে দিয়ে রাখবো, এবং আগামীকাল 11টার মধ্যে যদি এটাও দেখি বলে আমার এই ভিডিওতে 4 থেকে 5,000 লাইক ক্রস করে গেছে, তাহলে সম্পূর্ণ PDFটা আমি ফ্রিতে দিয়ে দিব। তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা সেটা কিভাবে চাচ্ছ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো থাকো। আর হ্যাঁ, ICT নিয়ে কিন্তু অবহেলা করো না, পরীক্ষাটা অনেক ভালো হোক, সেই শুভকামনা তোমাদের প্রতি রইল। আসসালামু আলাইকুম।